নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এসআইআর নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো আমার বিষয়বস্তু আলোচনা করার পূর্বে আপনাদের সকলকে আমার অনুরোধ যে আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং সঙ্গে শেয়ার করুন যাতে অন্যদের উপকারে লাগে। এসআইআর যেটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যদি আমি বাংলায় বলি তাহলে হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন, আরও যদি আমি ভেঙে বলি তাহলে ভোটার লিস্ট যাচাই করা। আর এই এসআইআরের মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা ভুয়ো ভোটার তাদের চিহ্নিত করা, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, চিন্তিত হয়ে পড়েছে। বিভিন্ন অফিস আদালতে, বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত, বিভিন্ন জায়গায় মানুষ ভিড় করে আছে এবং নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর সে দেখে সত্যি আমিও খুব দুঃখিত। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা ভারতীয় এবং ভারতেই থাকবো। যারা আসল বাংলাদেশি, যারা আসল অবৈধভাবে এখানে বসবাস করছে, তাদের চিন্তার বিষয়, আমাদের কোনো চিন্তার বিষয় নেই। আমাদের মা বাবারা, আমাদের দাদু দাদারা যারা এখানে জন্ম হয়েছে এবং ভারতের মাটিতেই তাদের মৃত্যুবরণ হয়েছে, এই জন্য তাদের কোনো রকমের কোনো চিন্তা করার কোনো দরকার নেই। যারা আসল ভারতীয় তারা ভারতেই থাকবে। যারা আসল বাংলাদেশি, যারা প্রকৃত বাংলাদেশি, তারাই বাংলাদেশে যাবে বা অন্যান্য দেশ থেকে যারা এসেছে তারাই যাবে। আমাদের কোনো চিন্তা নেই, আপনাদের কোনো চিন্তা নেই। যেটা হচ্ছে যে এসআইআরে যেগুলো প্রথমে লিস্ট দিয়েছে, সেই লিস্টগুলোর ব্যাপারে প্রথমে আমি আপনাদের সঙ্গে লিস্টগুলোর ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই লিস্টের প্রত্যেকটি নাম ধরে ধরে, যেগুলোর ব্যাপারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে এসআইআরে নাম থাকার জন্য, ভোটার লিস্টে নাম থাকার জন্য এই 11টি লিস্টের মধ্যে একটি ডকুমেন্ট দরকার। সেই ডকুমেন্টগুলো কী বলছে সেটা বলছে যে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র লাগবে। 2 নম্বরে কি বলছে যে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি নথি, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির কোনো যদি নথি থাকে তাহলে সেটাও হবে। সেটাও যদি না থাকে তাহলে কি বলছে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। সেটাও যদি না থাকে তারপরে কি বলছে বৈধ পাসপোর্ট থাকলেই হবে। সেটাও যদি আপনার না থাকে তাহলে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে, যেরকম আপনার মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট যা আছে, বা উচ্চ মাধ্যমিকের বা গ্র্যাজুয়েশনে যেটা আমরা বোর্ড থেকে পাই বা গভর্নমেন্ট থেকে পাই। তারপরে কি বলছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র, যেটা আমরা ডোমিসাইল সার্টিফিকেট বলি। তারপরে বলছে সেটা না থাকলে তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। সেটা না থাকলে কি বলছে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি, যে রাজ্যে চালু হয়েছিল সেই এনআরসিতে যদি আপনার নাম থাকে তাহলে সেটাও হয়ে যাবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এটা অ্যাপ্লাই হবে না, যেহেতু এখানে কোনো এনআরসি হয়নি। তারপরে কি বলছে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, কোনো যদি ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো যদি সার্টিফিকেট থাকে সেটা, বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, বা বলছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল, পর্চা ইত্যাদি। এগুলোর মধ্যে যদি একটি থাকে তাহলে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন বা আপনার ভোটার লিস্টে নাম থাকবে। এখানে কিন্তু 3 ধরনের আবেদনকারী থাকবে। যদি এসআইআর ইন ফিউচার যদি দেখা যায় পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে লাগু হয় তাহলে এখানে 3 ধরনের আবেদনকারী থাকবে। যেটা অলরেডি বিহারে চালু হয়েছে এবং সেখানে 75 থেকে 80 লক্ষ মানুষ সেখানে বাদ গেছে। সেখানে 3 ধরনের আবেদনকারী থাকবে যদি এসআইআর এই পশ্চিমবঙ্গে বা রাজ্যগুলোতে লাগু হয়। 3 ধরনের আবেদনকারী সেটা কে? যেটা হচ্ছে যে জুলাই 1987 আগে, 1 জুলাই 1987 আগে জন্মগ্রহণ করা ভোটার। এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে। যে 11টির কথা বললাম সেই 11টির মধ্যে একটি। আরেকবার বলছি, 1987 আগে অর্থাৎ 1987 আগে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে যে 11টির আমি বললাম তাদের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, জমির দলিল থাকলে দলিল, বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, এসসি, এসটি, ওবিসি থাকলে সেটা, বা আপনার যেটা বলছে যে বনাঞ্চলের সার্টিফিকেট বা রাজ্য সরকার স্থানীয় তৈরি করা পারিবারিক কোনো রেজিস্টার যদি থাকে, যে কোনো একটি দিলে হবে। এটা হচ্ছে প্রথম আবেদনকারী 1987 সালের পূর্বে যারা জন্মগ্রহণ করেছে। তারপরে কি বলছে যে 1987 থেকে 2002 এর মধ্যে জন্ম নেওয়া ভোটার।
1987 থেকে 2002, এটার সংখ্যাটা একটু আমাদের বেশি হবে। 1987 থেকে 2002-র মধ্যে যাদের জন্ম, তাদের যেটা লাগবে বাবা অথবা মা, বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্ট, এই 11টির মধ্যে, যেটি আমি একটু আগে আপনাকে বললাম, যেটা আপনার পাসপোর্ট হোক বা ওবিসি এসটি সার্টিফিকেট হোক বা আপনার কি বলবো বার্থ সার্টিফিকেট হোক বা আপনার জমির দলিল হোক ইত্যাদি, এগুলো একটি থাকলেই বাবা বা মায়ের আপনাকে দিতে হবে, আপনারটা চলবে না। অনেক মানুষ আমাকে ফোন করে, অনেকেই আমাকে ফোন করে যে দাদা আমার তো মাধ্যমিকের অ্যাডমিট আছে, যাদের বয়স 25 বছর, 30 বছর, 35 বছর, তারা আমাকে ফোন করে, অনেকেই ফোন করে, আমার পাসপোর্ট আছে, আমার দলিল আছে, তো আমার নাম ভোটার লিস্টে বা আমার কোনো অসুবিধা হবে কি না। আমি তাদের এক কথাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না, তোমাদের সেটা হবে না। যাদের 1987 থেকে 2002-র মধ্যে তাদের জন্ম, তাদের মা বা বাবার ডকুমেন্ট লাগবে। কোন ডকুমেন্ট? এই 11টির মধ্যে একটি, যেটি আমি একটু আগে উল্লেখ করলাম সেটা। তারপরে আবার এখানে কি বলছে, 2002-র পর যাদের জন্ম, তাদের কি লাগবে? তাদের মা বাবার উভয়ের ডকুমেন্ট লাগবে। অর্থাৎ বাবারও দলিল লাগবে, মারও দলিল লাগবে। দলিল না থাকলে পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট না থাকলে এসসি এসটি ওবিসি যদি সার্টিফিকেট থাকে সেটা, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট যা থাকে, এগুলো লাগবে বাবা মার উভয়ের। এই 3 ধরনের আবেদনকারী যদি এসআইআর হয়, তাহলে এই 3 ধরনের আবেদনকারী থাকবে, যেটা বিহারে অলরেডি হয়েছে। তো যাই হোক, এবার আমি যেটা আমি বলতে চাইবো ইলেকশন কমিশনের উদ্দেশ্যে, যেটা আমি বলতে চাইবো, প্রথমে আমি ইলেকশন কমিশনের প্রতি আমি ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটি ভারতীয়কে এবং প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীকে, যারা আসল ভারতীয়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে ইলেকশন কমিশনের এই যে নিয়ম, এই যে ডকুমেন্ট, যেগুলো 11টি লিস্টের কথা বলা হয়েছে বা যা নিয়ম লাগু করেছে বিহারে বা এখানে হতে পারে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি। প্রত্যেককেই প্রতিবাদ জানানো উচিত বলে আমি মনে করি। কারণ যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, আমি যদি ধরে ধরে বলি যে এটা বলেছে যে 1987-র পূর্বে এই 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট লাগবে, যার বয়স মনে করেন 60 বছর বা 70 বছর, 75 বছর, তারা বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? যাদের বছর 60 বছর হয়ে গেছে, যাদের বছর 50 বছর হয়ে, তারা বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? কতজনের বার্থ সার্টিফিকেট আছে? আশা করি 100 জনের মধ্যে সম্ভবত 2 জনের নেই। পাসপোর্ট কয়জনের আছে? কয়জন বিদেশে যায়? 1000-এ 1 জন বিদেশে যায়, তাহলে কয়জনের পাসপোর্ট থাকবে? পাসপোর্ট সবার থাকার কথা না। তারপরে কি বলেছে? এসসি এসটি ওবিসি কতজনের আছে ভাই? তারপরে কি বলেছে? দলিল, অনেকে ভূমিহীন আছে এবং সরকার থেকে তারা কোনো জমি জায়গা কিচ্ছু পায়নি, তারা তাহলে কি করবে? তারা ভারতীয় হয়ে তারা বাংলাদেশে বসবাস করে বা বিদেশে চলে যাবে? এটা কি তাদের প্রতি অবিচার হবে না? সেটা আমি ইলেকশন কমিশনকে বলতে চাই। সেই কথাটাই আমি ইলেকশন কমিশনকে বলতে চাই যে আপনার এই জারি করে 11টি লিস্টকে উইথড্র করা উচিত। এবং সুপ্রিম কোর্ট যেটা বারে বারে বলেছে যে ভোটার এবং আধার কার্ডকে মান্যতা দেওয়া উচিত, এবং মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু ইলেকশন কমিশনকে বলেছে যে আপনারা আধার বা ভোটারকে মান্যতা দিন, বারবার অনুরোধ করছে সুপ্রিম কোর্ট। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে, যদি দেখা যায় যে আপনার 11টি লিস্টের মধ্যে মানুষ যদি গণহারে, এই 11টি লিস্টের মধ্যে যদি কোনো এরকম ডকুমেন্ট মানুষ দেখাতে না পারে, তাহলে কিন্তু যদি গণহারে মানুষ বাদ যায়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। এটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে ইলেকশন কমিশনকে বলেছে। তো যাই হোক, আমি ইলেকশন কমিশনের উদ্দেশ্য শুধু বলবো যে এই দেখুন, এটা হচ্ছে একটা ভোটার কার্ড, এই হচ্ছে ভোটার কার্ড। এই ভোটার কার্ডে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, উপরে লেখা আছে। অর্থাৎ এই ভোটার কার্ডটি আমাকে কে দিয়েছে? মানুষকে কে দিয়েছে? এই ভোটার কার্ডটি দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ বৈধ। এবং এই ভোটার কার্ড দিয়ে আমরা ভোট দিই এবং আমাদের ভোটে জিতে জয়লাভ করে আজকে এমপি হয়েছে, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার হয়েছে। তাহলে এই ভোটার কার্ডটি বৈধ হবে না কেন? তাহলে এই ভোটার কার্ডটিও 11টা লিস্টের মধ্যে থাকবে না কেন? ইলেকশন কমিশন যেটা বলছে যে আজকে ভুরি ভুরি ভোটার কার্ড, আধার কার্ড, আজকে এই ভুরি ভুরি ভোটার কার্ড, আধার কার্ড ভুয়ো হয়েছে, তাহলে আমার এই ভোটার কার্ডটি জেনুইন কি না সেটা চেক করার দায়িত্ব, সেটা যাচাই করার দায়িত্ব কার? সেটা চেক করার, যাচাই করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের, সরকারের। সেখানে আমার তো কোনো ভুল নেই। আজকে একটা মানুষ ভুল করবে, তার সাজা, তার শাস্তি তো আমি পেতে পারি না।
এবার দেখুন, এই হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ডের মধ্যে কী লেখা আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই আধার কার্ডটি কে ইস্যু করেছে? ভারত সরকার। এই ভোটার কার্ডটি কে ইস্যু করেছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আজকে এই আধার কার্ড, ভোটার কার্ড ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না, তাহলে এই আধার কার্ড, ভোটার কার্ডকে অবৈধ ঘোষণা করা হোক। সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন লাস্ট হিয়ারিংয়ে যেটা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে ভোটার এবং আধার যেটা অনেক ভুয়ো হয়েছে, জালি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট কী বলেছে? যে আপনারা যে 11টা লিস্টের ব্যাপার উল্লেখ করেছেন, যেমন আপনার জন্মর শংসাপত্র, বৈধ পাসপোর্ট, এই যে বলেছেন, ও SC ST OBC সার্টিফিকেট, তারপরে বলেছেন যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, এইগুলো জাল হবে না কি গ্যারান্টি আছে? এইগুলো ভুয়ো হবে না কি গ্যারান্টি আছে? সেই কারণে সুপ্রিম কোর্ট বারবার ইলেকশন কমিশনকে অনুরোধ করেছে যাতে ভোটার এবং আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়। সেই কারণেই আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো, আজকে আপনারা যারা দিশেহারা হয়ে আছেন, আজকে আপনারা যারা চিন্তিত হয়ে আছেন, কোনো রকমের কোনো চিন্তা করবেন না, কারণ মহামান্য সুপ্রিম কোর্টে এখনও বিচারধীন, এখনও কোনো রকমের কোনো ফাইনাল জাজমেন্ট, কোনো রায় মহামান্য সুপ্রিম কোর্ট দেয়নি। ইভেন সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারক, যিনি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে 11টি লিস্টের কথা বলেছে, যে যদি আপনি আমার কাছে 11টি লিস্টের মধ্যে একটি যান, হয়তো আমার কাছে এই ডকুমেন্টটা নেই। এটা কিছু না, এটা একটা চক্রান্ত চলছে। এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়, কিভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, তার একটা চক্রান্ত করা হচ্ছে। যাই হোক, এর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি মানুষকে আন্দোলন করা উচিত, এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত, ইলেকশনের কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, আমি মনে করি। আর আরেকটা কথা আমি বলবো, আমার কাছে ফোন আসে বার্থ সার্টিফিকেট নিয়ে। যারা 50 বছর 60 বছর তারাও আমাকে ফোন করে যে একটা বার্থ সার্টিফিকেট বানাতে হবে, যদিও আমি সেই বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র কোনো কাজ আমি করি না। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যারা মনে করেন যে অনেকের মধ্যে কি বলবো, অনেকের নলেজে মাইন্ডে ঢুকে গেছে যে বার্থ সার্টিফিকেটটা কম্পালসারি লাগবেই, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বার্থ সার্টিফিকেট কম্পালসারি এরকম কথাও বলা নেই। SIR এর ক্ষেত্রে বলছি আমি, SIR তার কথা বলছি আমি, কারণ এখানে বলছে 11টি ডকুমেন্টের কথা, তার মধ্যে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থাকে, আপনি যদি 1987 আগে জন্মগ্রহণ করে থাকেন, আপনার যদি পাসপোর্ট থাকে, আপনার বার্থ সার্টিফিকেটের কোনো দরকার নেই। আপনার যদি দলিল থাকে, আপনার কোনো বার্থ সার্টিফিকেটের দরকার নেই। আপনার যদি OBC ST SC সার্টিফিকেট থাকে, আপনার বার্থ সার্টিফিকেটের কোনো দরকার নেই। আপনার যদি বৈধ পাসপোর্ট বা আপনার যদি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারীর কোনো যদি পরিচয়পত্র থাকে, তাহলে আপনার কোনো রকমের বার্থ সার্টিফিকেটের দরকার নেই। সেটা আমি বারবার বলে আসতেছি। বার্থ সার্টিফিকেট 11টার মধ্যে একটার কথা বলছে, কিন্তু হ্যাঁ বানিয়ে রাখুন, কিন্তু বানাতেই হবে এরকম কোথাও কোনো নোটিফিকেশন, কোনো গভর্নমেন্ট থেকে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এটুকু আপনাদেরকে আমি প্রথমে ক্লিয়ার করতে চাচ্ছি। তো যাই হোক, আমি বারবার যে কথাটা বলছি যে ইলেকশন কমিশনকে আমি আবার ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবারেই ধিক্কার জানাবো যে এরকম 11টা ডকুমেন্টের এই যে লিস্ট দিয়েছে, যেটা অনেকের কাছে নেই এবং মানুষ দিশেহারা হয়ে আছে। আর না থাকারই কথা 1987 আগে আমরা পাসপোর্ট কে বানাইছি গো? অনেকের কাছে পাসপোর্ট নেই, কে বিদেশে গেছে, অনেক ভূমিহীন, তারা জমির দলিল কোথায় পাবে? অনেকে পড়াশোনা করেনি, তারা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বা বোর্ডের মার্কশিট সার্টিফিকেট এগুলো কোথায় পাবে? আজ মানুষ দিশেহারা হয়ে আছে। সেই কারণে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, আমরা ভারতীয়, ভারতেই থাকবো। যারা আসল বাংলাদেশি তারা বাংলাদেশে যাবে, আমরা ভারতে থাকবো।